আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কাগুজে প্রতিষ্ঠানের মাধ্যমে ১৫০ কোটি টাকা পাচার, পাপুল সেলিনা সাংসদ দম্পতির বিরুদ্ধে মামলা। দ্রুত এগুচ্ছে পুলিশ কর্মকর্তা হত্যার তদন্ত, অনুমোদন ছাড়াই চলছিল মাইন্ড এইড হাসপাতাল। করোনার দ্বিতীয় ঢেউয়ে ঝুঁকির মুখে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার, অব্যবস্থাপনায় সংকট তীব্র হয়েছে বলছেন বিশেষজ্ঞরা। উপসর্গ ছাড়াই করোনা আক্রান্ত হচ্ছে নবজাতক, ২৬ জনের জিনোম সিকোয়েন্স, বাড়তি সুরক্ষার পরামর্শ। ট্রাম্পের নারাজি সত্ত্বেও থেমে নেই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া, কাজ শুরু করেছেন ৫ শতাধিক কর্মচারী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: উড়াল সড়কের ৫৬% অগ্রগতি, আগামী বছর চালু হচ্ছে বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত। ১৫০ কোটি টাকা পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বতন্ত্র সংসদ সদস্য পাপুল ও তার স্ত্রী সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা সহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মামলার তদন্তের প্রয়োজনে কুয়েতে গ্রেফতার পাপুলকে ফিরিয়ে আনার কথা জানিয়েছে সংস্থাটি। আর শুধু পাপুল নয়, আরও কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধেও শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। সাধারণ শ্রমিক হিসেবে কুয়েত গিয়ে বিশাল সাম্রাজ্য গড়া কাজী শহীদ ইসলাম পাপুল ২০১৮ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে লক্ষ্মীপুর ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ৩০ বছরে যে আমার কষ্ট করে যে সুনাম, আমি যে পাহাড় তৈরি করেছি, আমি তো কাচের পাহাড় তৈরি করিনি যে ভেঙে যাবে। আমি পাথরের পাহাড় তৈরি করেছি, এটা ভাঙবে না। মানব পাচার করে ১,৪০০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ চলতি বছরের ৬ জুন পাপুলকে গ্রেপ্তার করে। সেই থেকে সেখানে কারাবন্দী তিনি। পাপুলের মালিকাধীন মারাফি কুয়েতিয়া গ্রুপে প্রায় ২০,০০০ প্রবাসী বাংলাদেশি কাজ করেন। অর্থ ও মানব পাচার করে বিপুল সম্পদের মালিক বনে যাওয়া পাপুলের পরিবারের সদস্যরাও দুর্নীতিবাজ বলে প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম, তার স্ত্রী মেয়ে ওয়াফা ইসলাম ও শালিকা জেসমিন প্রধানও পাপুলের দুর্নীতির সহযোগী বলে প্রমাণ পেয়েছে দুর্নীতি বিরোধী সংস্থাটি। তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আছে। দুর্নীতির অভিযোগ ওঠার পর সেলিনা ও জেসমিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। দুদকের তথ্য বলছে, গত বছর পাপুল ও তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু হয়, আর বুধবার তাদের বিরুদ্ধে মামলা হলো। ৪ জনের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা দায়ের করা হয়েছে, কিন্তু তার শালিকা জেসমিন প্রধানের বিরুদ্ধে ২টি অভিযোগ। একটি হচ্ছে মানি লন্ডারিং, আর একটি হচ্ছে অবৈধ সম্পদের দখল থাকা। তদন্ত কর্মকর্তা যদি মনে করে যে এ ব্যাপারে তাকে আটক করা দরকার, তাহলে তার সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া। পাপুলের মতো আরও যারা আছেন তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে আইনের সামনে সম্মুখীন করা আমরা চেষ্টা করছি। যে আমার মনে হয় এ ব্যাপারে বেশি বিলম্ব হবে না। দীপু সারওয়ার, ২১ টেলিভিশন, ঢাকা। আনিসুল করিম শিপন হত্যায় অভিযুক্ত মাইন্ড এইড হাসপাতাল যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে এ কথা জানান তিনি। আর হাসপাতালটির মানসিক রোগের চিকিৎসার অনুমতি ছিল না বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তৌহিদুর রহমানকে সঙ্গে নিয়ে জসিম জুয়েলের রিপোর্ট। সহকারী পুলিশ সুপার আনিসুল করিমের পরিবারের কান্না থামেনি এখনো। হঠাৎ আনিসুলের চলে যাওয়া মানতে পারছে না পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার গাজীপুরে আনিসুল করিমের পরিবারের সঙ্গে দেখা করেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুনুর রশিদ। এ সময় পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। পরে হারুনুর রশিদ বলেন, দ্রুত সময়ের মধ্যে আনিসুল করিমের হত্যার মামলার চার্জশিট দেওয়া হবে। অলরেডি আসামি 11 জন গ্রেপ্তার হয়েছে এবং আমরা আইনি প্রক্রিয়া যেটা করার আমরা সেটাই করছি। বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। অলরেডি 10 জনের 7 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে এবং বাকি কাজটা ইনশাল্লাহ আমরা ভালোভাবে করব। এদিকে আনিসুল করিমের হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে গাজীপুরে। মানববন্ধন থেকে দোষীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি করা হয়। আনিসুল করিম হত্যার বিষয়ে সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলার তদন্ত করা হচ্ছে। দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে বলেও জানান মন্ত্রী। মোট 11 জনকে গ্রেফতার করা হয়েছে। এটা নিয়ে তদন্তের পরে আরও যারা এর সঙ্গে সম্পৃক্ত, যারা দোষী সাব্যস্ত হবে বলে আমরা মনে করছি, তাদের সবাইকে আইনের আওতায় এনে তাদের সুবিচারের ব্যবস্থা করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, হাসপাতালটি মানসিক রোগের চিকিৎসা করার জন্য অনুমোদন ছিল না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ওরা বলছে যে ওদের নারকোটিক্স থেকে পারমিশন ছিল, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে কোনো পারমিশন ছিল না। কিন্তু মানসিক চিকিৎসা করতে হলে অবশ্যই স্বাস্থ্য অধিদপ্তর থেকে পারমিশন থাকতে হবে। এদিকে মাদকাসক্তদের চিকিৎসার অনুমতি নিয়ে মানসিক রোগের চিকিৎসা করায় মাইন্ডেড হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার সকালে মাইন্ডেড হাসপাতালে চিকিৎসা নিতে গেলে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা মারধর করলে মারা যান পুলিশ কর্মকর্তা আনিসুল করিম। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। বহুমাত্রিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে অভিবাসন খাত, এই অভিমত বিশেষজ্ঞদের। তারা বলছেন, এমনিতেই মধ্যপ্রাচ্যের অবস্থা ভালো যাচ্ছিল না, এরপর আবার করোনা মহামারী নতুন সংকটে ফেলে দেয়। বিশ্বের বিভিন্ন অঞ্চলে শুরু হচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। এই ধাক্কায় পরিস্থিতি আরও বদল হওয়ারও শঙ্কা দেখছেন অভিবাসন বিশেষজ্ঞরা। এই অবস্থায় সম্ভাব্য সংকট বিবেচনায় সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এগোনোর পরামর্শ দিচ্ছেন তারা। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় শ্রমবাজার মধ্যপ্রাচ্য। বিএমইটির তথ্য অনুসারে প্রবাসী শ্রমিকদের 76.93% সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার, বাহরাইনে কাজ করছে। মহামারীর দুঃসময়ে দেশে ফিরে নানান জটিলতার মুখোমুখি প্রবাসী শ্রমিকরা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে 2.09 লাখ প্রবাসী শ্রমিক করোনাকালে দেশে ফিরেছে। এর মধ্যে নারী শ্রমিক 22,936 জন। এ অবস্থায় গত সেপ্টেম্বরে নতুন সংকটের মুখোমুখি হতে হয় শ্রমিকদের। বিমান চলাচল বন্ধ আর স্বয়ংক্রিয় ভিসা নবায়ন বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হয় তাদের। নামতে হয়েছে রাজপথেও। অল্প সময়ে করোনা টেস্ট ও সনদ নেওয়া, উচ্চ ফি, ভিসা পেতে নির্দিষ্ট এজেন্সি ঠিক করে দেওয়া সহ নানান হয়রানিও ছিল তাদের সঙ্গী। যারা দেশে এসেছিল ফিরে যাবার কৌশল আগে কেন ঠিক করা হলো না, এ প্রশ্ন অভিবাসন বিশেষজ্ঞদের। যারা নতুন করে ভিসা পেয়েছেন, যেতে পারছেন না, এবং যারা এখানে এসে আটকে পড়েছেন, তারা নানান রকম ঝামেলার মধ্যে তারা পড়েছেন, এবং সবগুলোই কিন্তু বোধহয় নিরসন করা না গেলেও অ্যাটলিস্ট ভোগান্তিটা কিছু হলো কমানো যেত। তারা যে আবার ওই দেশে যারা যাবেন এবং তার জন্য যে আগাম প্রস্তুতি, নেগোসিয়েশনস, সেটা যে সুষ্ঠুভাবে যে সেটার প্রমাণ আমরা পাচ্ছি, কারণ আলটিমেটলি ভদ্রঘাট পুরোটা একটা লেগে আছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পনা ও সমন্বয়ের অভাবেই অভিবাসন সংকট ঘনীভূত হচ্ছে। এখানে যারা আছেন তাদের পুনরায় কাজের যোগদানের ব্যবস্থা করে এবং যারা ছুটিতে আটকা পড়েছে তাদেরকে কিভাবে এখানে প্রেরণ করা যায় সেই ব্যাপারে অবশ্যই কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকা উচিত। বৈদেশিক কর্মসংস্থান বন্ধ, যারা আছে তারাও সংকটে আছে, আবার ফেরত আসতে হচ্ছে, যার ফলশ্রুতিতে কিন্তু আমাদের অভিবাসন খাতটা সংকটে পড়েছে। এবং আগামী সেকেন্ড ওয়েভ যেটা আমরা শুনছি শীতে আসবে, এই যে আমি মনে করছি না যে আগামী বছরের জুলাইয়ের আগে বৈদেশিক কর্মসংস্থান পরিস্থিতি খুব একটা স্বাভাবিক হবে। করোনা পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জে অনেক প্রবাসী কর্মস্থলে ফিরতে না পারার শঙ্কার মধ্যে নতুন শ্রমবাজার খোঁজার পরামর্শ বিশেষজ্ঞদের। ইউরোপের অনেক দেশ তারা আমাদের কেয়ার গিভার চাইছে, এগ্রিকালচার শ্রমিক চাইছে। আপনার রাশিয়ার আশেপাশে কিছু দেশ, রাশিয়া, উজবেকিস্তান, সেই দিকে জাপান আমাদের জন্য একটা বড় সম্ভাবনা জায়গা হতে পারে। আমাদের নারী কর্মীরা সৌদি আরব নাকি যদি আমরা
হংকং এর মতো দেশ বা কেয়ার গিভার তৈরি করে পাঠাতে পারি। কর্মী পাঠাতে চুক্তি আছে 173টি দেশের সাথে, এর মধ্যে 160টি দেশে কাজ করছে বাংলাদেশের শ্রমিকরা। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এ 24 ঘন্টায় দেশে আরও 19 জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগে মারা গেছে 15 জন। মৃতের সংখ্যা বেড়ে 6,127। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য বলছে 249তম দিনে দেশে 115টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 14,524 জনের। শনাক্ত হয়েছে 1,733। মোট আক্রান্তের সংখ্যা 4,25,353। নতুন 1,715 জন সহ সুস্থ হয়েছে 3,43,131। দেশে প্রতি 10 লাখে শনাক্ত 2,497.57 এবং মৃত্যু 2,014.79। প্রতি 10 লাখে সুস্থতার সংখ্যা 35.98। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 24,84,688 জনের। করোনা সংক্রমণে মারা যাচ্ছে নবজাতকও। এক গবেষণায় দেখা গেছে 84টি নবজাতকের নমুনা পরীক্ষায় 26 জনের শরীরে কোভিড-19 শনাক্ত হয়েছে। এর মধ্যে 3 দিন বয়সের শিশু ছিল। আক্রান্তদের বেশিরভাগই উপসর্গহীন। মারা গেছে 14 জন। তবে তাদের অপুষ্টি সহ অন্যান্য জটিলতা ছিল। নবজাতকদের সংক্রমণ ঝুঁকি এড়াতে জন্মের সময় স্বাস্থ্যকর পরিবেশ, পুষ্টি নিশ্চিত করা ও স্বাস্থ্যবিধি মেনে যত্ন নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রায়হান সুমনের ক্যামেরায় আরও জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। ঢাকা শিশু হাসপাতালের মূল ভবনের বাইরে 20 শয্যার কোভিড ইউনিট। 13 জুলাই থেকে এ পর্যন্ত সেবা নিয়েছে শতাধিক করোনা আক্রান্ত শিশু। ওর তো এখানে শিশু হসপিটালে করোনায় ধরা হয়েছে। আমাদের সবারই নেগেটিভ আসছে, বাট আমার ছেলেটার পজিটিভ আসছে। আমার মেয়ে হচ্ছে 3 তারিখে থেকে ও রক্ত করতেছে, পায়খানা করতেছে। পরে বললাম যে তাহলে হসপিটালে নিয়ে আসি। নারায়ণগঞ্জ থেকে আসা নিউমোনিয়ায় আক্রান্ত এক শিশুর করোনা শনাক্ত হয় 17 এপ্রিল। এরপর যৌথ গবেষণা শুরু করে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন ও ঢাকা শিশু হাসপাতাল। গবেষণায় দেখা যায় 0 থেকে 28 দিন বয়সী 84টি নবজাতকের নমুনা পরীক্ষায় 26 জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে মারা গেছে 14 শিশু। উপসর্গটা পাই কিন্তু হয়তোবা পরে, কিন্তু ভাইরাসটা কিন্তু আসে তার আগে। সুতরাং ওই 3 দিনে যখন আমরা ভাইরাস পেয়েছি তখন তার উপসর্গ থাকবে না, কিন্তু উপসর্গটা আস্তে আস্তে হবে। নবজাতকদের সুরক্ষায় নিরাপদ জন্মস্থান ও স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠা নিশ্চিত করার পরামর্শ দিচ্ছেন গবেষকরা। যেখানে ডেলিভারি হবে সেটা ক্লিন থাকবে। যিনারা সাহায্য করছেন অন্যরা, তাদেরও মাস্ক পরেই আমরা এই কাজটা করব, যাতে করে আমরা কোনোভাবে অন্য কারো থেকে কেউ আক্রান্ত না হয়। একটা শিশুকে মাস্ক পরানোটা কিন্তু একটু কঠিন, সে তো আর কিছু বুঝবে না, তাকে রক্ষা করাটাই মুশকিল। সুতরাং আমাদেরকেই সমস্ত সাবধানতা অবলম্বন করতে হবে। সংক্রমণ শুরুর পর থেকে অক্টোবর পর্যন্ত ঢাকা শিশু হাসপাতালের বহির্বিভাগের 533 শিশুর করোনা পরীক্ষায় শনাক্ত হয় 110 জন। ভর্তি 2382 শিশুর মধ্যে আক্রান্ত হয় 307 জন। এর মধ্যে 0 থেকে 1 মাস বয়সী 43 জন। সবচেয়ে বেশি রোগী ঢাকার 122 জন। জরুরি অস্ত্রোপচারের জন্য সার্জারি বিভাগে ভর্তি 61 শিশুর করোনা শনাক্ত হয়, যাদের কোনো উপসর্গ ছিল না। অনেক বাচ্চা এনভায়রনমেন্টও আছে বা হসপিটালও আছে যারা মানে অ্যাসিমটোমেটিক অর্থাৎ উপসর্গবিহীন, তারা কিন্তু কন্টামিনেশন করে যাচ্ছেন। সো ওনাদেরকে, এই বাচ্চাগুলোকে শনাক্ত করে আইসোলেট করাটা জরুরি। অপুষ্টিকর বাচ্চারাই বেশি আক্রান্ত হচ্ছেন। আরও গবেষণার জন্য আক্রান্ত 26 নবজাতকের করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স করা হয়েছে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। হাজী সেলিমের পুরনো মামলার নথি হাইকোর্টে তলব। বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, বাসাবাড়ির আশপাশ অপরিচ্ছন্ন রাখলে জেল জরিমানা। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। বিএনপিকে জয়ী হওয়ার নিশ্চয়তা দিলেই নির্বাচন কমিশন নিরপেক্ষ ও ভালো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপির রাজনীতির পথ ষড়যন্ত্রের, গণতন্ত্রের নয়। সরকারি বাসভবনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। দুঃখের বিষয়, গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার পথে বিরোধী দল হিসেবে
বিএনপি এ পর্যন্ত কি কোনো অর্থবহ ভূমিকা পালন করতে পেরেছে? সব কিছুতে বিশুদ্ধার আর সমালোচনা ছাড়া সরকারের কোনো একটি কাজের প্রশংসা কি তাদের মুখ দিয়ে এ পর্যন্ত বের হয়েছে? যারা সাদাকে সাদা বলতে পারে না, সত্যকে সত্য বলতে পারে না, বিরোধিতাই যাদের একমাত্র রাজনৈতিক কৌশল, তারা কিভাবে গণতন্ত্রের বিকাশমান রংধনুতে রং যুক্ত করবে? ভয় ভীতি উপেক্ষা করে ঢাকা 18 উপনির্বাচনে শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন বিএনপির প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন। বৃহস্পতিবার ঢাকা 18 আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর হোসেন সংবাদ সম্মেলনে বলেন, নেতাকর্মীদের বাসায় বাসায় গিয়ে ভয় ভীতি দেখাচ্ছে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন। ভোট কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দিলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলে জানান বিএনপির প্রার্থী। হয়রানি না করে বন্ধ করে সুষ্ঠু নির্বাচনের দাবি করেন তিনি। প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ, নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণের কারণে এখানটা ভোটাররা অত্যন্ত শঙ্কিত। তারপরও আমরা জানি যে ভোটাররা দীর্ঘদিন ভোট দিতে পারতেছে না, গণতন্ত্র এখানে নিগৃহীত, যার কারণে আমরা আশা করতেছি এখন পর্যন্ত যে ভোটাররা ভোট দিতে আগামীকালকে ইনশাল্লাহ যাবে। যুবলীগে কোনো বিতর্কিত ব্যক্তি থাকলে তাদের বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। শিগগিরই সকল পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি করা হবে বলেও জানান তিনি। যুবলীগের 48তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা জানান। মফিউর রহমানের রিপোর্ট। যুবলীগের 48তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ধানমন্ডি 32 নম্বরে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান যুবলীগ চেয়ারম্যান, সাধারণ সম্পাদক এবং সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে যুবলীগ চেয়ারম্যান বলেন, সংগঠনে বিতর্কিতদের কোনো জায়গা নেই। আমরা সততার সাথে যাচাই বাছাই করেছি, যাচাই বাছাই করেছি। আমরা কনফিডেন্ট যে এখানে অনুপ্রবেশকারী ঢোকার সম্ভাবনা খুবই কম। ব্যবস্থা আমাদের সাংগঠনিক গঠনতন্ত্র অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। মাদক ও সন্ত্রাসমুক্ত যুব সমাজ গঠনে যুবলীগ কাজ করবে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আমরা সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত একটি যুব সমাজ উপহার দিতে চাই। এরপর ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ করেন যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক। এছাড়া দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধীদের হুইল চেয়ার, সাদা ছড়ি ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। পরে বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুবলীগ চেয়ারম্যান, সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দুদকের করা মামলায় সাংসদ হাজী সেলিমের 13 বছরের সাজা সংক্রান্ত বিচারিক আদালতের নথি তলব করেছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ.কে.এম. জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এই আদেশ দেন। আগামী 7 ডিসেম্বরের মধ্যে ওই নথি পাঠাতে ঢাকার বিশেষ জজ আদালত 7-এর বিচারককে বলা হয়েছে। অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালে তাঁর বিরুদ্ধে লালবাগ থানায় মামলা করে দুদক। এই মামলায় 2008 সালের 27 এপ্রিল বিচারিক আদালত রায়ে হাজী সেলিমকে 13 বছরের কারাদণ্ড ও 20 লাখ টাকা জরিমানা করেন। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। 2011 সালের 2 জানুয়ারি হাইকোর্ট হাজী সেলিমের সাজা বাতিল করেন। তবে এই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করে। আদালত বিস্তারিত জিজ্ঞেস করছেন কেন এতদিন পরে আসলাম না। আমরা বললাম যে এটা আমাদের ইউজুয়াল 25টা মামলা রিটার্ন আসে, তার মধ্যে 6-7টা নিষ্পত্তি হয়ে গেছে এবং বাকি অনেকগুলো পার্টহাট আছে, বিভিন্ন বেঞ্চে আছে। কেটে এটা আনইউজুয়াল কিছু না। 2011 সন থেকে অদ্যবধি পর্যন্ত দুদক অদ্য মামলায় এই রেকর্ডটা শামিল করার জন্য কোনো পদক্ষেপ নেয় নাই। পরীক্ষা ছাড়াই আইনজীবী সনদ পাওয়া ব্যারিস্টার জুম্মন সিদ্দিকীর হাইকোর্টে প্র্যাকটিস করতে দেওয়ার আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষায় অনুত্তীর্ণ ব্যারিস্টার জুম্মন সিদ্দিকীকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে বৈধতা ও 2 আইনজীবীকে জরিমানার রায় স্থগিত চেয়ে আবেদন করা হয়। সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক
এ আবেদন করেন। এর আগে আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষায় অনুত্তীর্ণ এক বিচারপতির ছেলে ব্যারিস্টার জুম্মন সিদ্দিকীকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের গেজেট প্রকাশ বৈধ বলে রায় ঘোষণা করেন হাইকোর্ট। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 767 জন রোগী। এদিকে রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে ঢাকার 2 সিটি কর্পোরেশন মশক নিধন কার্যক্রম অব্যাহত রেখেছে। কিছু ক্ষেত্রে জেল জরিমানাও করা হচ্ছে। সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ বলছে, নগরবাসী সচেতন হচ্ছে। এর ফলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে আসবে বলে আশা প্রকাশ করছে সিটি কর্পোরেশন। মাহমুদ হাসানের রিপোর্ট। মৌসুমের শেষ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিনই রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোতে। গত 24 ঘন্টায় রাজধানীতে 19 জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে এই সংখ্যা 6। 2 সিটি কর্পোরেশন ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মশক নিধন অভিযান পরিচালনা করছে। বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। নভেম্বরের শুরুর দিকে হঠাৎ করেই যেভাবে ডেঙ্গু রোগীর সংখ্যা হাসপাতালে বেড়ে যাচ্ছিল, এই মুহূর্তে সেটি আবার নিয়ন্ত্রণ হয়ে আসছে। ডেঙ্গু মশার লার্ভা প্রাপ্তির পরিমাণটা অনেকটা কমে এসছে। যেমন গতকালকে আমাদের কোনো প্রাপ্তিই ছিল না আমাদের এই জোনে, আমাদের 0। আজকে আমরা অল্প কিছু পেয়েছি, ওষুধ দিয়েছি। অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা করা হচ্ছে ভবন মালিকদের। নাগরিকরা সচেতন না হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয় বলেও জানিয়েছে সিটি কর্পোরেশন। স্বাস্থ্য পরামর্শও দিচ্ছে ডেঙ্গু আক্রান্তদের। উত্তর সিটি কর্পোরেশনের 40টা স্বাস্থ্যকেন্দ্রে আমরা সম্পূর্ণ বিনামূল্যে ডেঙ্গু টেস্ট করার ব্যবস্থা করেছি। ওনারা যে কোনো একটা জায়গায় যে টেস্ট করে তারা নিশ্চিত হতে পারে যে তার ডেঙ্গু হয়েছে কিনা। ডেঙ্গু প্রতিরোধে অভিযান এবং সচেতনতা কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সিটি কর্পোরেশন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সারা দেশে অনুমোদিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা 6068টি। অনুমোদন ছাড়া খুলে বসা হাসপাতালের বিরুদ্ধে এই মাসেই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। হাসপাতাল আছে 6067টা, হাসপাতাল আছে 2130টা, আর ডায়াগনস্টিক সেন্টার আছে 3856টা। টোটালটাকে ইন্সপেকশন করার জন্য আমরা একটা ইমার্জেন্সি মিটিং করেছি, করে আমরা একটা কমিটি করেছি এবং প্রত্যেকটা এলাকার সিভিল সার্জনদেরকে সেই দায়িত্ব দেওয়া হচ্ছে, সাথে প্রশাসন, কারণ আমরা একা এটা করতে পারবো না। আশা করছি যে হয়তো এই মাসের মধ্যে উই কুড স্টার্ট। করোনার বিরূপ প্রভাব কাটিয়ে জোরে সোরে শুরু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা উড়াল সড়কের নির্মাণ কাজ। কর্তৃপক্ষ জানিয়েছে 2021-এর ডিসেম্বরে এয়ারপোর্ট থেকে তেজগাঁও পর্যন্ত উড়াল সড়ক চালু করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। তবে তেজগাঁও থেকে কুতুবখালী পর্যন্ত প্রকল্প বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে বিশেষজ্ঞদের মধ্যে। ইবনে নূর শাওনের বিশেষ প্রতিবেদন। রাজধানীর যানজট নিরসনে সরকারি বেসরকারি অংশীদারিত্বে সবচেয়ে বড় পিপিপি প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এ প্রকল্পের চুক্তি স্বাক্ষর হয় 2013 সালে। বাস্তবায়ন লক্ষ্য ছিল 2018 সাল, পরে তা বাড়ানো হয় 2022 সাল পর্যন্ত। প্রকল্পের প্রথম অংশে কাজ শেষ হয়েছে 56%। বনানী থেকে তেজগাঁও পর্যন্ত দ্বিতীয় অংশে কাজ শুরু হলেও তেজগাঁও থেকে কুতুবখালী পর্যন্ত ভূমি অধিগ্রহণ শেষ হয়েছে মাত্র। প্রকল্প পরিচালক বলছেন, ভূমি ও অর্থ নিয়ে কোনো জটিলতা নেই। তাদের ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম আপাতত আর নেই। এই সংকটটা কেটে গেছে এবং আমাদের জমি জমার যে বিষয়টা ছিল সেটাও আমরা শেষ করতে পারছি। এখানে ইউটিলিটি, বিল্ডিং ডেমোলিশন সহ আদার্স যে কাজগুলো হস্তান্তর, এগুলো আমরা সম্পন্ন করছি। কাজের গতি অব্যাহত রাখতে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। বললেন, পুরো কাজ শেষ হবে 2023 সালের মধ্যে। 2021 ডিসেম্বরের মধ্যে আমরা তেজগাঁও পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত করতে পারবো এবং সমস্ত এবং ফুল পুরো কাজটা আমরা 2023 জুন আমাদের যে টার্গেট আছে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পের তৃতীয় ধাপ বাস্তবায়ন বিলম্বিত হতে পারে। আমার কাছে মনে হয় এটা সামনে অনেক সময় ক্ষেপণের সুযোগ আছে এই জায়গায়। ভূমি অধিগ্রহণ এবং নীতিগত সহায়তা নিশ্চিত না করে পিপিপি প্রকল্প শুরু হলে বাস্তবায়ন বিলম্বিত হয়, বিনিয়োগকারীদের নেতিবাচক বার্তা দেয়। পিপি প্রজেক্ট করতে চাইলে আগে একটা সাপোর্ট প্রজেক্ট করে ল্যান্ড একুইজিশন এবং ইউটিলিটি রিলোকেশন করে একদম গ্রিন ফিল্ড করার পর
তারপরে পিপিপি ইনভেস্টরকে ইনভাইট করতে হবে। প্রকল্পটি শেষ হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত হবে। ইবনে নূর শাওন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। খাগড়াছড়ির রামগড়ে ফেনী নদীতে নির্মাণ করা হচ্ছে বাংলাদেশ ভারত মৈত্রী সেতু, বাড়বে বাণিজ্য সুবিধা। আবারও আমন্ত্রণ সন্ধ্যা ৭:২১ সংবাদে। খাগড়াছড়ির রামগড়ে ফেনী নদীর উপর নির্মিত হচ্ছে বাংলাদেশ ভারত মৈত্রী সেতু। সেতু নির্মাণ শেষে চালু হবে স্থলবন্দরের কার্যক্রম। এই বন্দর আঞ্চলিক বাণিজ্যের নতুন দুয়ার খুলে দেবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। ২০১৫ সালের ৬ জুন বাংলাদেশের রামগড় এবং ভারতের ত্রিপুরা রাজ্যের সাব্রুম সীমান্তে ফেনী নদীর উপর নির্মাণাধীন মৈত্রী সেতুর ফলক উন্মোচন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪১২ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার প্রস্থের এই সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে প্রায় ৯০%। সেতুটি নির্মাণের পর দুদেশের মধ্যে বাণিজ্য বাড়বে বলে মনে করেন স্থানীয়রা। দুই পারের মানুষের পরিবেশ, সংস্কৃতি সবগুলো মিলাই এখানে একটা সম্প্রীতির বন্ধন রয়েছে। এই স্থলবন্দরটা হলে, এই সেতুটা চালু হলে আশা করি দুই পারের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের দিকে এগিয়ে যাবে। একদিকে কর্মসংস্থান হবে, একটি বিশাল অংশের কর্মসংস্থান হবে, পাশাপাশি অনেকেই এই ব্যবসার সাথে সম্পৃক্ত হয়ে তাদের নিজেদের এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। এই স্থলবন্দরকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের গেটওয়ে হিসেবে দেখছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। ইন্ডিয়ার সাথে ইম্পোর্ট যেভাবে হয়, বাংলাদেশের সাথে এক্সপোর্টটা যদি সেইভাবে আমরা বাড়াতে পারি তাহলে কিন্তু বাণিজ্য ঘাটতিটা কমবে। এই বাণিজ্য ঘাটতিটা কমানোর জন্য ডাইভার্সিফিকেশন অফ এক্সপোর্ট করতে হবে। এই স্থলবন্দর চালু হলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বাণিজ্য ঘাটতি কমবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। বন্য প্রাণী সংক্রান্ত অপরাধের তথ্য দাতাকে সরকার পুরস্কার দেবে মর্মে বিধিমালা জারি করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। বিধিমালা অনুযায়ী ৫ ধরনের বন্য প্রাণীর ক্ষেত্রে ২ শ্রেণীর তথ্য দিয়ে পুরস্কার জেতা যাবে। বাঘ, কুমির, হাতি, হরিণ, কচ্ছপ বা সাপ ধরার তথ্য দিলে এই পুরস্কার দেয়া হবে। বাঘের তথ্য দাতাকে ৫০,০০০ এবং কুমিরের জন্য ৩০,০০০ টাকা পুরস্কার দেওয়া হবে। তথ্য প্রদানকারীর কাছ থেকে নেওয়া তথ্য অনুসন্ধান করে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় বিধিমালায়। রাঙ্গামাটির কাপ্তায়ে দুর্বৃত্তদের গুলিতে ২ জন নিহত হয়েছে। নিহতরা হলেন সুভাষ তঞ্চঙ্গা ও ধনঞ্জয় তঞ্চঙ্গা। ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের বাড়িতে এসে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে মারা যায় তারা। স্থানীয়রা জানায়, নিহতরা আঞ্চলিক দল জেএসএস এর সমর্থক। জেএসএস এর প্রতিপক্ষরা এই হামলা চালিয়েছে বলে ধারণা স্থানীয়দের। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে দেশের পুঁজিবাজারে, তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র ৭৯টির, কমেছে ১৮৬টির, আর অপরিবর্তিত ছিল ৮৮টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স ১৫ পয়েন্ট কমে নেমে আসে ৪,৮৮৩ পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৯৭৫ কোটি ২৬ লাখ টাকা। সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ১৪৬টির, আর বদলায়নি ৪৯টির দর। আর সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা ৭:২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কাগুজে প্রতিষ্ঠানের মাধ্যমে ১৫০ কোটি টাকা পাচার, পাপুল সেলিনা সাংসদ দম্পতির বিরুদ্ধে মামলা। দ্রুত এগোচ্ছে পুলিশ কর্মকর্তা হত্যার তদন্ত, অনুমোদন ছাড়াই চলছিল মাইন্ড এইড হাসপাতাল। করোনার দ্বিতীয় ঢেউয়ে ঝুঁকির মুখে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার, অব্যবস্থাপনায় সংকট তীব্র হয়েছে বলছেন বিশেষজ্ঞরা।
উপসর্গ ছাড়াই করোনা আক্রান্ত হচ্ছে নবজাতক, ২৬ জনের জিনোম সিকোয়েন্স, বাড়তি সুরক্ষার পরামর্শ। ট্রাম্পের নারাজি সত্ত্বেও থেমে নেই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া, কাজ শুরু করেছেন ৫ শতাধিক কর্মচারী। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।